আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মানবাধিকার পরিস্থিতি নিয়ে একের পর এক আন্তর্জাতিক চাপে পড়ছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য, জেনেভা সবখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে বেশ জোরের সাথে। 5 ব্রিটিশ এমপি সহ 7জন দেশটির নাম করা দৈনিক দ্য টাইমসে অন্তর্বর্তী সরকার আমলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে কড়া সমালোচনা করে চিঠি লিখেছেন 4 অক্টোবর। ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর সেই সঙ্গে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দায় মুক্তির অবসান ঘটাতে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দেওয়ার অনুরোধ করেছেন এই আইন প্রণেতারা। একই দিনে পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিনের কলাম ছাপা হয়েছে ফার্স্ট পোস্টে। ওই কলামে মাইকেল রুবিন বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতির জন্য ইউনূস সরকারের সমালোচনাই শুধু করেননি, ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশ প্রসঙ্গে বাইডেনের নীতি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন। পশ্চিমা পক্ষ থেকে এই দুটি আলোচনা এমন সময় উঠে এসেছে যখন জেনেভায় জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে একাধিক মানবাধিকার সংস্থা অধ্যাপক ইউনূস সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের 3 কর্মকর্তার সাথে 2টি ফলো আপ বৈঠক করেছেন। সেই বৈঠকগুলোতেও বাংলাদেশের মানবাধিকার ইস্যুটি নিয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বিরোধী মতকে জেলে ভরা ও নির্যাতন এবং উগ্রপন্থীদের উত্থান নিয়ে আন্তর্জাতিক নানা পক্ষ থেকে শক্তভাবে বিরোধিতার মুখে পড়ছে। প্রশ্ন হলো, দেশে সমস্যা দেখা দিলে অধ্যাপক ইউনূস বিএনপি সহ মিত্রদের উপর ভর করে পরিস্থিতি সামাল দেন, কিন্তু বিদেশিদের চাপ থেকে মুক্ত হতে কার ওপর ভর করবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে গত প্রায় 15 মাসে সবচেয়ে সমালোচিত বিষয়ের একটি হলো মব সন্ত্রাস, সরকারি ভাষায় যেটি প্রেসার গ্রুপ। সেটির কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা MSF এর মাসিক রিপোর্টগুলো দেখলে এ চিত্র সহজে বোঝা যায়। অগস্ট মাসের প্রতিবেদনে দেখা গেছে জুলাই থেকে আগস্টে মব সন্ত্রাস বেশি হয়েছিল। আবার সেপ্টেম্বরের রিপোর্ট বলছে অগস্টের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে। এর সাথে আছে বিরোধী রাজনৈতিক মতের লোকজনকে জেলে ভরা ও গণহারে মামলা দেয়া। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের কি নয়, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন এমন বেশ কয়েকজন সাংবাদিক, শিক্ষক ও মুক্তিযোদ্ধাকেও গ্রেপ্তার করতে দেখা গেছে। এতদিন মানবাধিকার এমন পরিস্থিতি নিয়ে দেশীয় অঙ্গনে সমালোচনা হতো, এবার দেখা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও এ নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে। এদের মধ্যে অনেকে অধ্যাপক ইউনূস সরকারের উপর এর জন্য চাপ প্রয়োগ করার জন্য আন্তর্জাতিক শক্তিশালী পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। 5 ব্রিটিশ এমপি, ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের একজন সদস্য এবং একজন আইনজীবী সব মিলিয়ে 7 জনের একটি চিঠি প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস। চিঠিটি ছাপা হয়েছে 4 অক্টোবর। চিঠিতে তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্য সরকারের পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কঠিন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। চিঠিতে যে 5 জন এমপির নাম আছে তারা হলেন বব ব্ল্যাকম্যান, জাস আথাওয়াল, নীল কোয়েল, গুরিন্দর সিং ও লিওক এখাস্ট। বব ব্ল্যাকম্যান ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ, যিনি 2010 সাল থেকে হ্যারো ইস্টের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বাকি 4 জন ব্রিটিশ লেবার পার্টির এমপি। চিঠিতে নাম থাকা বাকি 2 জনের একজন স্টিফেন পালস, আন্তর্জাতিক অপরাধ প্রত্যর্পণ ও মানবাধিকার নিয়ে কাজের ক্ষেত্রে ফৌজদারি আইনজীবী হিসেবে তিনি বেশ পরিচিত। আর একজন ব্যারনেস স্মিথ অব লানফায়েস, তিনি যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসের সদস্য। তিনি ওয়েলসের স্বাধীনতাকামী রাজনৈতিক দল প্লাইড কামরির রাজনীতিক। দর্শক, টাইমসের এই পাতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা বিষয়ে নিজেদের ভাবনা, প্রতিক্রিয়া কিংবা দাবি দাওয়া তুলে ধরেন। এর মধ্যে বাংলাদেশিদের অধিকার শিরোনামে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন 5 আইন প্রণেতা, এক আইনজীবী এবং একজন রাজনীতিক। চিঠিতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আমলে অবনতি ঘটতে থাকা মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটিশ এমপিদের কথা থেকে বোঝা যাচ্ছে তারা বেশ প্রমাণাদি সংগ্রহ করেছেন। নিজেদের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তারা লিখেছেন, এমন অনেক নির্ভরযোগ্য প্রতিবেদন আছে যেগুলোতে বাংলাদেশের বিচার ব্যবস্থার ব্যর্থতা, জামিন দিতে অস্বীকৃতি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ধরপাকড়, আসন্ন নির্বাচনে কিছু দলকে নিষিদ্ধ করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চালানো সহ ক্রমবর্ধমান সহিংসতার বিষয় তুলে ধরা হয়েছে। চিঠির যে অংশটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য উদ্বেগজনক সেটি হলো
চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক শক্তিগুলোকে অনুরোধ করা হয়েছে। চিঠিতে এই আইন প্রণেতারা ব্রিটিশ সরকার, বিশেষ করে পররাষ্ট্র দপ্তর, সেই সঙ্গে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান যে তারা যেন ন্যায় বিচার ও নাগরিক স্বাধীনতা নিশ্চিন্তে এবং দায়মুক্তির অবসান ঘটাতে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দেয়। তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন এবং একটি স্থিতিশীল বেসামরিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা মনে করেন এটি বাংলাদেশে আস্থা ও জবাবদিহিতা পুনঃপ্রতিষ্ঠায় অত্যন্ত জরুরি। একই দিন মার্কিন পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিনেরও একটি কলাম প্রকাশিত হয় ফার্স্ট পোস্টে। সেখানে অবশ্য এর চেয়ে কড়া ভাষায় তিনি লিখেছেন। দর্শক, মাইকেল রুবিন হলেন আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের একজন সিনিয়র ফেলো এবং মিডল ইস্ট ফোরামের পলিসি অ্যানালাইসিসের পরিচালক। রুবিন বাংলাদেশে 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় একটি দ্বিদলীয় মার্কিন প্রতিনিধি দলের হয়ে নির্বাচন পর্যবেক্ষক ছিলেন। সে অভিজ্ঞতা তুলে ধরে নিবন্ধের শুরুতে বিগত আওয়ামী লীগ সরকারের বেশ সমালোচনা করেন। বিশেষ করে সবশেষ দুটি নির্বাচনের সমালোচনা করেন তিনি। তবে রুবিন মনে করেন 2024 সালে নির্বাচিত হওয়ার পর আন্দোলনের মুখে শেখ হাসিনার মেয়াদ প্রিমেচিউর ভাবে কিংবা অকালে শেষ হয়েছে। মাইকেল রুবিন দাবি করেন শেখ হাসিনার অপসারণের পর তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বাংলাদেশের কথিত গণতান্ত্রিক পরিবর্তন উদযাপন করেছিলেন। গত বছরের 24শে সেপ্টেম্বর জো বাইডেন ও মোহাম্মদ ইউনূসের সাথে জাতিসংঘে দেখা হয়। সে সময় হোয়াইট হাউস যে বিবৃতি দিয়েছে সেটিও স্মরণ করে দেন রুবিন। সে বিবৃতিতে প্রতিশ্রুতি দেওয়া হয় যে বাংলাদেশ যখন তার নতুন সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করবে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে। রুবিন মনে করেন মোহাম্মদ ইউনূসের অজুহাত এবং ব্যাখ্যাকে হুবহু বিশ্বাস না করে ট্রাম্প এবং মার্কো রুবিওর উচিত বাইডেনের সরল এবং ব্যর্থ নীতিগুলো থেকে সরে আসা। অধ্যাপক ইউনূস যেভাবে সংস্কার কাজ চালাচ্ছেন তার তীব্র সমালোচনা করেছেন মাইকেল রুবিন। তিনি দাবি করেন ডক্টর ইউনূস যেগুলোকে সংস্কার হিসেবে তুলে ধরছেন তা অন্য কোনো নামে স্বৈরতন্ত্র এবং প্রতিশোধ ছাড়া কিছুই না। বিশেষ করে তিনি মানবাধিকার পরিস্থিতি নিয়ে অধ্যাপক ইউনূস সরকারের সমালোচনা করেন। বলেন ডক্টর ইউনূস কারাগার খুলে দিয়েছেন এবং ইসলামপন্থী ও সন্ত্রাসীদের মুক্তি দিয়েছেন, তবে তা মানবাধিকারের কারণে নয়, বরং তার রাজনৈতিক প্রতিপক্ষদের জন্য জায়গা তৈরি করার জন্য। দর্শক, ভাষাগত ভিন্নতা থাকলেও প্রায় কাছাকাছি রকমের সমালোচনা ব্রিটিশ এমপিদের চিঠিতে দেখতে পাওয়া যায়। মাইকেল রুবিন অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ এনেছেন তার লেখায়। অধ্যাপক ইউনূসের সাথে তিনি ইয়েমেনের মুসলিম ব্রাদারহুড কর্মী তাওয়াক্কুল কারমানের মিল খুঁজে পেয়েছেন। বলেছেন, কারমান যেভাবে তার পুরস্কারকে ব্যক্তিগত ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন, অধ্যাপক ইউনূসও তেমনটি করছেন, যেটি শান্তি ও ন্যায় বিচারের চেয়ে প্রতিশোধ এবং ঘৃণার উপর বেশি নির্ভরশীল। রুবিন মনে করেন ট্রাম্প প্রশাসন, বিশেষ করে তার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বাংলাদেশ ইস্যুতে জো বাইডেনের পথেই হাঁটছে। এই প্রসঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক পাকিস্তান নীতির কথাও তিনি তুলে ধরেছেন। বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া এবং ভারত থেকে সরে আসা কেবল পাকিস্তান এবং ইউনূসকে উৎসাহিত করেছে। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের নীতির ভবিষ্যৎ হতে পারে জিমি কার্টার ইরানের সেই নীতি, যেখানে কার্টার আয়াতুল্লাহ খোমেনিকে দিয়ে ধর্মীয় শাসনের পরিবর্তে গণতন্ত্র চেয়েছিলেন। মাইকেল রুবিন অধ্যাপক ইউনূস প্রশাসনের কর্মকাণ্ডের সমালোচনা করে সাংবাদিক ও রাজনীতিবিদদের গ্রেপ্তারের জন্য তার উপর নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশও করেছেন। দর্শক, আন্তর্জাতিক সমালোচনা এখানেই শেষ নয়। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের 60তম অধিবেশনে বেশ কয়েকটি সংগঠন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরেছে। তারা বেশ কিছু রিপোর্টও জমা দিয়েছে। রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টিও সেখানে আলোচনা হয়েছে। জেনেভায় জাতিসংঘের দপ্তরের বাইরে ইউনূস বিরোধী বিক্ষোভ হয়েছে। জাতিসংঘে জমা পড়া ওইসব রিপোর্ট আবার আন্তর্জাতিক বহু সংস্থার দপ্তরেও গেছে। সূত্রগুলো বলছে, নিউ ইয়র্কে বসে নিজের ঘরানার মানবাধিকার কর্মীদের নিয়ে বৈঠক করেছিলেন অধ্যাপক ইউনূস, কিন্তু অধ্যাপক ইউনূসের সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খণ্ডানোর মতো বাস্তবসম্মত তথ্য সরকারের হাতে তেমন একটা নেই। ফলে আন্তর্জাতিক এসব সমালোচনার জবাব অন্তর্বর্তী সরকারকে দিতে হচ্ছে। 3 অক্টোবর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সাথে তার বৈঠক হয়। এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হারাপের সঙ্গেও বৈঠক হয়েছে। দর্শক, গত এপ্রিলে বাংলাদেশ সফরে এসেছিলেন নিকোল চুলিক এবং অ্যান্ড্রু হারাপ।
তখন আলোচনার বিষয় ছিল আরাকান আর্মিকে সহায়তা করার জন্য মানবিক করিডোর দেয়া, কিন্তু সেনাবাহিনীর আপত্তির কারণে মার্কিন সে প্রস্তাবে সাহায্য করতে পারেনি সরকার। সূত্রগুলো বলছে এপ্রিলের বৈঠকের ফলো আপ ছিল শুক্রবারের বৈঠক। রাখাইন করিডোর থেকে সরে যেতে বাধ্য হওয়ায় এখন সরকারকে মানবাধিকার ইস্যুটি নিয়ে মার্কিন চাপেও পড়তে হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছে। তবে সূত্রগুলো বলছে আন্তর্জাতিক নানা মহল থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি আর রাজনৈতিক বিরোধীদের দমনের বিরুদ্ধে যে চাপ আসছে সেটি সামাল দেওয়া সরকারের পক্ষে সামনের দিনগুলোতে কঠিন হয়ে পড়বে। পাক ভারত উত্তেজনার মধ্যে বাংলাদেশে পাকিস্তান আর্মি, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত কয়েকদিন যাবৎ পাক ভারত উত্তেজনাকর কথার খবর, বিশেষ করে ভারতের তরফ থেকে ভারতের স্বয়ং প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের ভূগোল বদলে দেবার কথা বলেছেন গত বৃহস্পতিবার। শুক্রবারে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে পাকিস্তানের মানচিত্র পাল্টে দেবে। পাকিস্তানের মানচিত্র কেন পাল্টে দেবে কিংবা কেন ভূগোল বদলে দেবে, প্রতিরক্ষা মন্ত্রী বলছেন পাকিস্তানের উস্কানিমূলক আচরণের কারণে। আবার পিওকে নিয়ে গত শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও মন্তব্য করেছেন যে অন্যায়ভাবে অবৈধভাবে পাকিস্তান এই ভূমিটা, পিওকেটা, পাক অধিকৃত, পাক অকুপাইড কাশ্মীর, এই ভূমিটা দখল করে আছে পাকিস্তান, দখল করে আছে, দখলদারিত্ব কায়েম করেছে সেখানে, কিন্তু মানুষের জীবন মানের কোনো উন্নয়ন করতে পারেনি। যার কারণে গত এক সপ্তাহ যাবৎ মানুষ সেখানে রাস্তায়, এবং নানা রকম পাকিস্তান থেকে ভারতকে নানা রকম উস্কানি অব্যাহত আছে। আর এই যখন অবস্থা, এবং অবস্থাটা এমন যে অপারেশন সিঁদুরের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত মে মাসে ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটি, অনেকগুলো জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল, এবং ভারত কখনো ঘোষণা করেনি যে অপারেশন সিঁদুর বন্ধ হয়ে গেছে। সাময়িক হামলা, কোথাও কোনো স্থাপনায় হামলা করা থেকে বিরত আছে, কিন্তু ভারত বরাবর এই ইঙ্গিতটা দিয়ে আসছে যে অপারেশন সিঁদুর কিন্তু বন্ধ হয়নি, এটি চলমান আছে, সাময়িক স্থগিত আছে, এটি যে কোনো মুহূর্তে জারি হয়ে যেতে পারে। এই যখন অবস্থা পাক ভারতে, ঠিক তখন খবর আসছে যে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, পাকিস্তান আর্মি ঘন ঘন বাংলাদেশে আসছে, ইতিমধ্যে কয়েকবার এসে গেছে। আবার আজকে যখন 5 তারিখে কথা বলছি, 5 অক্টোবর, 6 অক্টোবর পাকিস্তান আর্মির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছেন। প্রথমত আমি বাংলাদেশের একজন মুক্তিকামী মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ, যে মানুষ আমি ব্যক্তিগতভাবে হৃদয় দিয়ে লালন করি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে। 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের যে ব্যথাটা আমি তীব্রভাবে অনুভব করি। এই যে আমার সেনাবাহিনী যে পাকিস্তানে বারবার যাচ্ছে, এই পরিবর্তিত নয়া বাংলাদেশে, ইউনূসের বাংলাদেশে, আমি এটা পছন্দ করছি না। কিংবা পাকিস্তান যে বারবার আসছে, এটা কিন্তু আমার ভালো লাগছে না। আমি বাংলাদেশের একজন জনগণ হিসেবে আমি আমার মতামত দেব যে আমি এই ঘন ঘন পাকিস্তানের বাংলাদেশে আসা বা বাংলাদেশ সেনাবাহিনীর পাকিস্তানে যাওয়া, আমি তীব্রভাবে এর প্রতিবাদ জানাই, তীব্রভাবে ঘৃণা জানাই একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে। কারণ পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে হয়েছে এবং রক্তের সাগর বয়ে গেছে, সেই পাকিস্তানের সাথে কখনোই কোনো অতি পীড়িত হতে পারে না, অতি দহরম মহরম হতে পারে না। কিন্তু আজকের ইউনূসের বাংলাদেশে আমরা দেখছি কি, পাকিস্তানের সাথে বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আমার সেনাবাহিনী, যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের উপর ভিত্তির উপর গড়ে ওঠা সেনাবাহিনী, মুক্তিযুদ্ধকে ভুলে যেতে বসেছে সেনাবাহিনী। পাকিস্তানের সাথে এত দহরম মহরম কেন? পাকিস্তানের সাথে এত পীড়িত কেন? বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি তীব্র প্রতিবাদ জানাই যে পাকিস্তানের খবরদারি এখানে হবে না। এবং পাকিস্তান যে বারবার আসছে, এই আশাটা আমাদের জন্য একটা বাড়তি বিপদের কারণ হতে পারে। পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ ভারত অর্থনৈতিক সামরিক শক্তিতে পাকিস্তানের জন্য বিপদ,
সেই সঙ্গে আমরা এই বাংলাদেশ অর্জনের পেছনে ভারতের অসামান্য অবদান রয়েছে। পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমাদের জয়ী হতে হয়েছে। এই যুদ্ধে আমাদের প্রধান অংশীজন ভারত বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র ধরবে না। কিন্তু আজকে যদি বাংলাদেশ পুরো পাকিস্তানের মতো অ্যাটিটিউড করে, তাহলে বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না। আজকে বাংলাদেশের এই যে বাংলাদেশের নতুন সরকার গত 1 বছরে নেতিবাচক কথা বলে শেষ করা যাবে না, বাংলাদেশকে তলানিতে নেমে দিয়েছে। এবং পাকিস্তান প্রীতি, যে পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করে জয়ী হয়ে স্বাধীন হয়েছি, সেই পাকিস্তান প্রীতি আজকে ভারতের কাছেও আমরা একটা টার্গেটেড কান্ট্রিতে পরিণত হব। পাকিস্তানে যে কোনো মুহূর্তে যেমন ভারত অপারেশন সিঁদুর চালাতে পারে, ঠিক ভারত তাদের পূর্বাঞ্চলে পশ্চিম পাকিস্তান, পূর্বাঞ্চলে যদি পূর্ব পাকিস্তান হিসেবে ট্রিট করে, কি করবেন? কিছু করতে পারবেন? কেউ সুরক্ষা দেবে আপনাকে? পাকিস্তান তো নিজেই বাঁচতে পারবে না। পশ্চিম ফ্রন্ট তো ধ্বংস হয়ে যাবে ভারত যদি অ্যাটাক করে। পূর্ব ফ্রন্টে কি হবে? পূর্ব পাকিস্তানে কি হবে? অবস্থাটা এমন যে ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের দিকেই যাওয়া হচ্ছে। একটি সংবাদ মাধ্যম বলছে যে, ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে একটি স্টোরি করেছেন ভারতের খ্যাতিমান সাংবাদিক চন্দন নন্দী। তিনি তার শিরোনামে বলছেন যে, পাকিস্তান সেনাবাহিনীর ডিজি জয়েন্ট স্টাফ লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হাবিব 6 অক্টোবর আগামীকাল ঢাকায় আসছেন। লেফটেন্যান্ট জেনারেল হাবিব, যিনি একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে বিবেচিত, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের একটি 4 সদস্যের দলের নেতৃত্ব দেবেন। মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের অধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এই সফরের সমন্বয় করছে। বাংলাদেশ ও পাকিস্তান সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও গভীর করার অংশ হিসেবে একজন লেফটেন্যান্ট জেনারেল নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনীর 4 সদস্যের একটি দল 9 অক্টোবর পর্যন্ত 4 দিনের সফরে ঢাকায় আসবে বলে নর্থ ইস্ট নিউজ জানিয়েছে। নর্থ ইস্ট নিউজের তথ্য অনুযায়ী জয়েন্ট স্টাফের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হাবিব প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন, যার মধ্যে পাকিস্তান নৌবাহিনীর একজন কমোডর এবং মেজর পদমর্যাদার একজন স্টাফ অফিসার থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগ, যা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের অধীনে কাজ করে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় সাধন করে। সশস্ত্র বাহিনী বিভাগ হলো বাংলাদেশের যে 3টা বাহিনী আছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এই সবগুলো বাহিনী নিয়ে একটি সশস্ত্র বাহিনী বিভাগ, যেটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ। এই সশস্ত্র বাহিনী যুদ্ধ পরিস্থিতির সময়ও একটি জয়েন্ট কমান্ড সেন্টারের ভূমিকা পালন করে। সশস্ত্র বাহিনী বিভাগ অপারেশন পরিকল্পনা, প্রশিক্ষণ, গোয়েন্দা সংস্থা, বেসামরিক সামরিক সম্পর্ক, প্রশাসন এবং সরবরাহ সম্পর্কিত বিষয়গুলিতে সমন্বয় সাধন করে এবং সরকারের অনুমোদন প্রদান করে। সরকারি কাগজপত্রে লেফটেন্যান্ট জেনারেল হাবিবের আগমনকে শুভেচ্ছা সফর হিসেবে বর্ণনা করা হয়েছে এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে, বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল হাবিব, যিনি বিশেষ বিনিয়োগ সুবিধা কাউন্সিলের মহাপরিচালক পদেও রয়েছেন, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করবেন। যদিও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার সাক্ষাৎ হবে কিনা এটি এখনো জানা যায়নি। এই সফরটি বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে হবে এবং যার প্রধান হিসেবে দায়িত্বে আছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যিনি চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন পাকিস্তান সফরে। এই সফরের পর একজন মেজর জেনারেলের নেতৃত্বে পাকিস্তান আইএসআই কর্মকর্তাদের 3 সদস্যের একটি দল ঢাকায় এসেছিল এবং বাংলাদেশের কিছু সীমান্ত এলাকাও পরিদর্শন করে। সেগুলো আপনারা জানেন যে পাকিস্তানের আইএসআই এর 3 সদস্যের দল একটি ঢাকায় এসেছিল। এরপরও পাকিস্তান সেনাবাহিনীর অন্তত 2টি দল অত্যন্ত নিভৃতে নীরবে কোনো প্রকার প্রচার প্রচারণা ছাড়াই বাংলাদেশ সফর করে গেছেন।
যাই হোক, এটি অন্ততপক্ষে স্পষ্ট যে পাকিস্তান সেনাবাহিনীর বাংলাদেশে ঘন ঘন আগমন ঘটছে, কখনো নীরবে কখনো সরবে। আমি একজন বাংলাদেশী হিসেবে পাকিস্তানের এই ঘন ঘন আগমনকে আমি গ্রহণ করছি না। আমার মতো নিশ্চয়ই বাংলাদেশের বহু মানুষ গ্রহণ করবে না। পাকিস্তানি সরকারি পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে, উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন পর্যায়ের ইতিমধ্যে সফর করে গেছেন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নানা রকম দহরম মহরম চলছে। চট্টগ্রাম বন্দর, করাচি বন্দর জাহাজ চলাচল শুরু হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যে যখন ভারত পাকিস্তান উত্তেজনা বিরাজ করছে, আবারও যে কোনো সময় অপারেশন সিঁদুর চালু হয়ে যাবে, ঠিক সেই সময় বাংলাদেশ পাকিস্তান নিয়ে অতিপীড়িতে মজে গেছে। এই অতিপীড়িতে মজাটা বাংলাদেশের জনগণের জন্য কতটা ক্ষতির কারণ হতে পারে আপনি কল্পনা করুন। এই অঞ্চলের আপনি দেশগুলো যদি দেখেন যে ভারত, চীন, রাশিয়া সবাই এক, এবং এই অঞ্চল ইন্দো প্যাসিফিকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী কর্তৃত্ব কোথাও নেই, কোথাও দাঁড়াতে পারছে না। ভারতকে বন্ধু বন্ধু বলে আজকে ভারতেও দাঁড়াতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র, শুধুমাত্র পাকিস্তান ছাড়া। একই সাথে বাংলাদেশেও দাঁড়াবার চেষ্টা করছে। এই সব পরিস্থিতি বাংলাদেশের জন্য না একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। এই সফরগুলো এগুলো অবশ্যই বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। আমি বারবার বলছি যে যেখানে ভারত পাকিস্তান উত্তেজনা চলছে, সেখানে আমি বাংলাদেশে পাকিস্তানকে কেন গ্রহণ করছি এই মুহূর্তে অন্ততপক্ষে পাকিস্তান সামরিক বাহিনীর সফর নিষেধাজ্ঞা জারি বা নিষেধ করা উচিত ছিল, কিন্তু সেটি বাংলাদেশ করেনি। যাই হোক, আমাদেরকে ক্রমেই একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এর থেকে উত্তরণ কিভাবে হতে হবে এটা সময় বলে দেবে। এই মুহূর্তে এ পর্যন্তই।